আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কিনা অস্ট্রেলিয়াতে আসতে যাচ্ছে। আজকে আমি ৩ টা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটি চয়েস করবেন, তারপর হচ্ছে আপনার কোন সাবজেক্টে আসা উচিত এবং কিভাবে আপনারা ভিসাটা দ্রুত পাবেন। তো প্রথমত হচ্ছে আমরা কোন ইউনিভার্সিটিতে আসা উচিত সেটা নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে কিউএস এর ওয়ার্ল্ড র‍্যাংকিং এর ওয়েবসাইটটা আরকি ওপেন করা আছে। এখানে আমি রিজন হচ্ছে অস্ট্রেলিয়া চয়েস করে রেখেছি। সো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলোকেই দেখাচ্ছে। আমরা যারা বাংলাদেশ থেকে এপ্লাই করি, সবসময় আমাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমরা ভালো র‍্যাংকের একটা ইউনিভার্সিটিতে যাবো। এভাবেই করেই আমরা কিউএস থেকে দেখা যায় যে র‍্যাংক চয়েস করে তারপর হচ্ছে আমরা ইউনিভার্সিটি গুলো শর্টলিস্ট করি। বাট আমি বলব যে এটা একদমই করবেন না। এটা করাটা উচিত না। কি জন্য? কারণ হলো আপনার এই র‍্যাংকিং এর উপর আসলে আপনার ভিসাটা ডিপেন্ড করে না। আর এই র‍্যাংকিং এর উপর না যেয়ে আপনারা যে কাজটা করবেন, আপনারা কোনো একটা এজেন্সিতে গেলে কিন্তু ওনারা কিন্তু আপনাকে মানে এই র‍্যাংক গুলোই কিন্তু বারবার বলবে। র‍্যাংক গুলোকেই সবসময় হাইলাইট করবে। আর এখানে যখন আপনি একটা টপ র‍্যাংকের ইউনিভার্সিটিতে আসতে চাবেন, আপনার কিন্তু টিউশন ফিটাও কিন্তু এরকমভাবে বাড়তে থাকে। কারণ টপ 100 ইউনিভার্সিটি যারা, তাদের কিন্তু টিউশন ফি কিন্তু অনেক হাই। বাট টপ 100 এ আসলে হ্যাঁ, টপ 100 এর সবগুলোই হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল 1 এ আছে। বাট তারপরও টপ 100 এর বাইরেও কিছু অপশন আছে। ওইগুলো নিয়ে আরকি আপনাদেরকে আলোচনা করব। যেরকম এখানে আমি গুগলে সার্চ দিয়েছি। এখানে অ্যাসেসমেন্ট লেভেল লিখে সার্চ দিবেন। ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল। এখানে দেখেন। ফার্স্ট এ আছে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল 1। অ্যাসেসমেন্ট লেভেল যেগুলোর 1 সেগুলোর ভিসার রেশিও অনেক হাই। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে কোন ইউনিভার্সিটির ভিসা রেশিও ভালো বা এই ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছি এটার ভিসা রেশিও কিরকম? তো দেখেন বন্ড ইউনিভার্সিটি ভিসা রেশিও অ্যাসেসমেন্ট লেভেল 1। সো এভাবে করে দেখেন ডেকান 1 এ আছে। তারপর এই যে এখান থেকে আপনার সবগুলো ইউনিভার্সিটিরই দেওয়া আছে লিস্ট। আর প্রতি বছরই এই লিস্টটা দেয়। সো এখান থেকে আপনারা দেখবেন যে আপনার যে ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন, ওই ইউনিভার্সিটির মানে অ্যাসেসমেন্ট লেভেলটা কততে আছে। যেরকম এখান থেকে ধরেন যে ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্ট অ্যাসেসমেন্ট লেভেল 1 এ আছে। চলেন দেখি এটার র‍্যাংকিং কত কিউএস এ। কিউএস এর একদম লাস্টের দিকে র‍্যাংকিং হবে। আহ, এই যে ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্ট। এখানে র‍্যাংক দিয়েছে 1000 থেকে 1200 এর মধ্যে একটা র‍্যাংক হবে এটার। তো দেখেন কিন্তু এটা কিন্তু অ্যাসেসমেন্ট লেভেল কিন্তু 1 এ আছে। সো ভিসার ইস্যু আপনার হাই চান্স। তারপর অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি। এটাও কিন্তু অ্যাসেসমেন্ট লেভেল 1 এ। এই যে প্রথমেই দেওয়া আছে। এই যে দেখেন অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল 1। আবার এরকম অনেক ইউনিভার্সিটি পাবেন যেগুলো হচ্ছে আপনার ওই এই যে দেখেন কার্টিন ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট লেভেল 2 তে আছে। অথচ কার্টিন ইউনিভার্সিটি কিন্তু র‍্যাংক কিন্তু অনেক ভালো। সো আপনার র‍্যাংক না দেখে যদি এই যে দেখেন কার্টিন ইউনিভার্সিটির র‍্যাংক 183। র‍্যাংক না দেখে যদি আপনারা যদি অ্যাসেসমেন্ট লেভেলটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক হাই থাকবে। সেইজন্য আমরা যে কাজটা করব, যে র‍্যাংকের দিকে মেইনলি ফোকাসটা না দিয়ে অ্যাসেসমেন্ট লেভেলটার দিকে ফোকাস দিব। আর অনেকেই হচ্ছে আপনারা চিন্তা করেন যে ইয়েতে একটা ভালো ইউনিভার্সিটিতে যাই, একটা হাই র‍্যাংক ইউনিভার্সিটিতে যাই, পরে ভিসা পেলে এসে অনেকে কি করে যে চিন্তা করে যে না আমি অ্যাফোর্ড করতে পারছি না, আমি ইউনিভার্সিটি চেঞ্জ করব। একটা বা ইনস্টিটিউটে চলে যাব। সেক্ষেত্রে কিন্তু যাদের এরকম চিন্তাভাবনা থাকে, তারা কিন্তু আগের থেকে কিন্তু এই যে অ্যাসেসমেন্ট লেভেল 1 এ যেগুলো আছে অস্ট্রেলিয়ান ক্যাথলিক ইউনিভার্সিটি, সানশাইন কোস্ট এগুলোর কিন্তু মানে টিউশন ফিটা কিন্তু কম তুলনামূলকভাবে অন্যান্যগুলোর থেকে। সো এইগুলোতে আসলে কিন্তু আপনাদের কিন্তু খরচটা কিন্তু কম হবে। সেক্ষেত্রে আমরা যখন ধরেন যে সাপোজ আপনি ইউএনএসডব্লিউ তে আসলেন, টিউশন ফি অনেক হাই। ১ সেমিস্টার পড়লেন। পড়ার পর আবার সুইচ করে একটা ইনস্টিটিউটে চলে গেলেন। ঠিক আছে? আপনার কিন্তু ১ সেমিস্টারে কিন্তু টাকাটা কিন্তু নষ্ট গেল। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আগের থেকেই যদি ধরেন যে আপনার যদি মনে হয় যে না আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা সমস্যা হবে, আপনি টিউশন ফি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি আগের থেকেই অ্যাসেসমেন্ট লেভেল দেখে লো র‍্যাংকের ইউনিভার্সিটি চয়েস করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিটা কিন্তু কমই পড়বে। আর এখানে এরকম না যে আপনি লো র‍্যাংকের ইউনিভার্সিটি চয়েস করেছেন দেখে আপনার মানে ফিউচারে জবের সমস্যা হবে বা ভিসার সমস্যা হবে। এরকম কোনো কিছু না। আপনি যদি অ্যাসেসমেন্ট লেভেল 1 চয়েস করেন, আপনি বর্তমানে মানে ভিসাটা তাড়াতাড়ি পাবেন। এটা একটা সুবিধা।
তারপর আপনি যখন পড়াশোনা শেষ করে বের হবেন, অস্ট্রেলিয়ার কিন্তু মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি। সো আপনার এইটা থেকে পড়ছেন দেখে এরকম হবে, ওইটা থেকে এরকম হবে। তবে হচ্ছে টপ 100 এ যদি আপনি পড়েন সেক্ষেত্রে তো একটা অ্যাডভান্টেজ পাবেনই। বাট সেগুলো হচ্ছে এই যে মেলবোর্ন, ইউএনএসডব্লিউ, সিডনি এগুলোর ক্ষেত্রে আরকি একটা অ্যাডভান্টেজ পাবেন জবের ক্ষেত্রে। তারপরও ওটা খুবই সামান্য। ওকে, তারপর এখন তো বললাম আরকি ইউনিভার্সিটি নিয়ে। ফার্স্ট অফ অল আপনার টার্গেট আমি এসএমএন লেভেল 1 এর কোনো একটা ইউনিভার্সিটিতে যাব। সেক্ষেত্রে আমার ভিসা রেশিওটা হাই হবে, আমার ভিসা পাওয়ার চান্সেসটা ভালো থাকবে। ওকে, তারপর যেটা আপনার কোন সাবজেক্টে আসবেন। ওকে, আপনি গুগলে সার্চ দিবেন অস্ট্রেলিয়ান স্কিলড অকুপেশন লিস্ট, এখানে হচ্ছে আপনাকে লিস্টটা দিয়ে দিবে। কারণ বলে আপনি একটা টাইমে যে ফিউচারে যে অনেকের প্ল্যান থাকে হচ্ছে পিআর এর জন্য অ্যাপ্লাই করা, অস্ট্রেলিয়ার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ফিউচারে, অনেকেই করবে, সবাই করবে এটা বলছে না, অনেকেই করবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন প্রায় 500টার উপরে, 500 না 800 জানি আমি ঠিক মনে নেই। তো অকুপেশনের একটা লিস্ট আছে। এই লিস্টগুলোতে আপনারা দেখবেন যে এখানে কোন কোন সাব ক্লাসের কথা বলা আছে। আমরা যেরকম হচ্ছে সাব ক্লাস 500 এ হচ্ছে স্টুডেন্ট ভিসা, এটাতে এসে তারপর হচ্ছে আপনি 2 বছর পর পর তো আপনি যদি পিআর এর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কোন অকুপেশনটাতে আপনি যাবেন, আপনি যে সাবজেক্টে পড়ছেন এই সাবজেক্টের ফিউচারে কোন অকুপেশনে আপনি যাবেন ওইটার উপর কিন্তু পিআর। এখানে হচ্ছে বাংলাদেশ থেকে যেটা বলে যে আপনি এই সাবজেক্টে আসতেছেন, হ্যাঁ অ্যাকাউন্টিং এ তো পিআর আছে, তারপর অমুক সাবজেক্টে তো পিআর আছে। সাবজেক্টে কিন্তু পিআর থাকে না, অকুপেশনের উপর পিআর থাকে। এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। সো আপনি যে সাবজেক্ট পড়বেন ওই সাবজেক্টের ফিউচার আউটকামটা কি হবে, আপনি কোন অকুপেশনে যাবেন সেটার উপর আপনার পিআরটা ডিপেন্ড করবে। তো এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার আরেকটা জিনিস বলে রাখি, ধরেন যে আপনি সাব ক্লাস 190 তে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে ওরা বলে রাখে হচ্ছে 65 হচ্ছে আপনার এলিজিবল পয়েন্ট। কিন্তু যদি আপনি মানে সিডনিতে অথবা মেলবোর্ন থেকে যদি এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এলিজিবল পয়েন্ট 65 কি, আপনি 80 পেলেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনার পিআর এর জন্য ইনভাইটেশন পাবেন না। কারণ বলি এখানে হচ্ছে আপনার উম, অনেক বেশি অ্যাপ্লিকেন্ট থাকে। সো আপনার ওদের রিকোয়ারমেন্টটাও অনেক হাই হয়ে যায়। ওরা যদি চিন্তা করে যে 1000 জনকে পিআর দিবে বা ইনভাইটেশন দিবে, সেক্ষেত্রে দেখা যাবে যে উম, আপনার 1000 জন, প্রথম 1000 জনের স্কোর ছিল হচ্ছে 85 করে। সো আপনি 80 পেলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সেসটা খুব কম থাকবে। এটা গেল হচ্ছে একটা যে আপনার অকুপেশনটা যেটা হবে আপনার সাবজেক্টটা পড়ার পর, এটা কি স্কিলড অকুপেশন লিস্টে আছে নাকি এটা আপনি চেক করবেন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। আর বর্তমানে হচ্ছে যেসব সাবজেক্টের ডিমান্ড আছে যেরকম হচ্ছে সোশ্যাল ওয়ার্ক, তারপর হচ্ছে আপনার নার্সিং, এইগুলোতে আসতে পারলে সেক্ষেত্রে পিআর এর চান্সটা আরো হাই থাকবে পড়াশোনা শেষ হওয়ার পর। আরেকটা জিনিস আপনারা চয়েস করতে পারেন, এটা হচ্ছে যে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আর মাস্টার্স বাই রিসার্চ, দুই ধরনের মাস্টার আছে অস্ট্রেলিয়াতে, যারা হচ্ছে মাস্টার্সে আসতে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি মাস্টার্স বাই রিসার্চটা আপনি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। যেরকম আমি হচ্ছে এখানে পয়েন্ট টেবিলটা বের করে রেখেছি আপনার সাব ক্লাস 190। তো এখানে দেখেন আপনার যদি মাস্টার্স বাই রিসার্চ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 10 পয়েন্টস এক্সট্রা পাবেন আরো। আরেকটা সুবিধা আছে মাস্টার্স বাই রিসার্চে, আপনি ধরেন যে মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে আপনাকে যদি দেয় যে পোস্ট ওয়ার্ক ভিসা যদি দেয় হচ্ছে আপনার 2 বছরের, সেখানে মাস্টার্স বাই রিসার্চে এখন দিচ্ছে হচ্ছে 3 বছরের। সিডনির কথা বলছি আমি শুধু, সিডনিতে দিচ্ছে মাস্টার্স বাই রিসার্চে 3 বছর, মানে 1 বছর এক্সট্রা দিচ্ছে। আর মাস্টার্স বাই রিসার্চে কিন্তু সবসময় কিন্তু একটু মানে 1 বছর এরকম বেশি দেয় মাস্টার্স বাই কোর্স ওয়ার্কের থেকে। সো এই দিকে একটা অ্যাডভান্টেজ পাবেন। আর মাস্টার বাই রিসার্চে আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনার ফুল টাইম ওয়ার্ক পারমিট থাকবে। আপনি মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে কিন্তু 24 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবেন না। কিন্তু মাস্টার্স বাই রিসার্চে যদি আসেন আপনি 40 আওয়ার্সও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার জন্য টিউশন ফিটা ম্যানেজ করাটা আরো একটু ইজি হবে। প্লাস হচ্ছে আপনি এরপর যদি আপনার পিএইচডি করার প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন। তো গেল হচ্ছে এটা। আর আরেকটা কাজ করতে পারেন আপনারা, এই যে অস্ট্রেলিয়ার হচ্ছে আপনি যদি লেবার মার্কেট ইনসাইটস gov.au এই ওয়েবসাইটটাতে যদি আপনারা যান তাহলে হচ্ছে অস্ট্রেলিয়ার লেবার মার্কেট নিয়ে একটা আইডিয়া পাবেন যে ফিউচারে হচ্ছে কিরকম হতে পারে ওদের
মানে আপনার স্ট্যাটিস্টিক্স গুলো কি বলে যে ফিউচারে কিরকম গ্রোথ হবে কোন অকুপেশনে। যেরকম এখানে আপনি অকুপেশনে যান, এখানে আপনি ধরেন যে অ্যাকাউন্টেন্ট দেন, এক্সপ্লোরে দিবেন। অ্যাকাউন্টেন্টের গ্রোথ কিরকম এই যে দেখেন, ইয়েতে ফাইন্যান্স ম্যানেজার্স এর গ্রোথ হবে 11.7%। তারপর হচ্ছে উইকলি আর্নিংস কিরকম হয় নরমালি, এগুলো সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেরকম অ্যাকাউন্টেন্টস এর গ্রোথ আছে হচ্ছে 9.2%। এরকম আপনার যেই পেশাটা আপনার ফিউচারে করার ইচ্ছা, স্কিলড অকুপেশন লিস্টেও আছে, এটার গ্রোথটা কিরকম এটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আগাতে হবে। কারণ বলি যেই সাবজেক্টে এরকম একটা সাবজেক্ট নিলেন যেটাতে এখন বর্তমানে অনেকেই স্টাডি করছে। সো দেখা যাবে যে আপনি আসছেন আর বর্তমানে অলরেডি এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ওই সাবজেক্টে আছে। সো ওরা যখন বের হবে তখন দেখা যাবে যে আপনার মার্কেটে ওই সাবজেক্টের মানে ক্যান্ডিডেট অনেক বেশি থাকবে। তো তখন কিন্তু আপনার পড়াশোনা করে বের হতে দেখবেন যে আপনি কোনো জবই পাচ্ছেন না। অলরেডি জবের যা ভ্যাকেন্সি ছিল সবাই বুক করে ফেলেছে। আর অলরেডি আরো এক্সট্রা লেবার আছে ওই জবের জন্য। সো আপনার সেক্ষেত্রে এই জন্যই লেবার মার্কেটটা ইনসাইট করে আপনার ফিউচার গ্রোথটা কি হবে ওইটা মানে ক্যালকুলেট করে আসবেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে এখন দেখছি যে সবারই হচ্ছে আপনার ভিসাটা অনেক লেট হচ্ছে। যেরকম আমারও হচ্ছে আমিও স্পাউস ভিসার জন্য এপ্লাই করেছিলাম। আমার প্রায় 90 ডেজ এর মতন সময় লেগেছিল। তো এটার কিছু কারণ আছে। যেরকম হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে আমি স্পন্সর হচ্ছে অস্ট্রেলিয়াতে ৩ জন দেওয়া যায়। তো আমি ৩ জন দিয়েছিলাম স্পন্সর। সো সেই জন্য হচ্ছে ডকুমেন্টস তো ৩ জনের মানে ৩ গুণ বেড়েছে। তারপর আবার হচ্ছে ২ জনের হাসব্যান্ড ওয়াইফ ২ জনেরই হচ্ছে ডকুমেন্টস এগুলো দেওয়া। তারপর আমরা আবার ব্যাংক অনেকগুলো নিয়েছিলাম। প্রায় ব্যাংক ওটা ৫ টা বা ৬ টার মতন ব্যাংকের আরকি ডকুমেন্টস দিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা স্পন্সরের তো একটা করে অ্যাকাউন্ট তো থাকবেই। প্লাস হচ্ছে কারো ডাবল এরকম এইজন্য ৫-৬ টার মতন অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল। তো যেই কাজটা আপনারা করবেন যদি আপনারা ভিসাটা তাড়াতাড়ি অ্যাসেস করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট লেভেল 1 এর কোন একটা ইউনিভার্সিটি চয়েস করবেন। স্পন্সর ট্রাই করবেন কম দেওয়ার জন্য। ১ জন অথবা ২ জন। ৩ জন দিলে কিন্তু মানে ৩ ডাবল ডকুমেন্ট হয়ে যায়। সো যত বেশি ডকুমেন্ট দিবেন তত বেশি সময় লাগবে। সো আপনি যদি ১ জন দিতে পারেন বেস্ট। ২ জন দিতে পারলে একটু সময় লাগবে। কারণ বলে ২ জনের ডকুমেন্টটা অ্যাসেস করবে। তারপর আবার ব্যাংক অ্যাকাউন্ট পারলে ১ টা দিলে আরো ভালো। ২ টা দিলে একটু সমস্যা হবে, সময় বেশি লাগবে। সো এইজন্য আরকি যদি আপনি সাপোজ ধরেন একজন স্পন্সর দিলেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট দিলেন, যেটাতে একটা এফডিআর করা আছে সাপোজ ধরেন। সেক্ষেত্রে ভিসা অফিসারের জন্য এটা অনেক ইজি হবে আপনার ফাইলটা অ্যাক্সেস করা। সেক্ষেত্রে মানে ডকুমেন্টস কম, সবগুলো ডকুমেন্টস গুছানো আছে। সো ওর দেখা যাবে যে যখন ও অ্যাক্সেস করতে বসলো, ইজিলি অ্যাক্সেস করে আপনার ভিসার রেজাল্টটা দিয়ে দিল। বাট আপনি যদি অনেকগুলো ডকুমেন্ট দিয়ে যদি মানে একটা প্যাচ বাজিয়ে ফেলেন, তাহলে তো ভিসা অফিসারের জন্য সময় লাগবেই। আর কেউ তো আর মানে অ্যাসেস না করে তো আর আপনাকে ভিসা দিবে না। সেক্ষেত্রে যত পারেন স্পন্সর কম দিবেন। তারপর হচ্ছে যদি মানে স্পন্সর কম দেওয়া মানে টাকা কম অনেকে মানে টাকা কম দেখানো হয়ে যায়। সেইজন্য আরকি যদি মানে সম্ভব হয়, যদি সম্ভব হয় তাহলে স্পন্সর কম দেন। যদি সম্ভব হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কম দেখান। কিন্তু অ্যামাউন্টটা কিন্তু আবার মেইনটেইন করতে হবে। অ্যামাউন্টটাও মেইনটেইন করবেন। তো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক হাই থাকবে এবং দ্রুত ভিসাটা আপনি পেয়ে যাবেন। তো ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এভাবে করে নিজেরা অ্যাসেস করে ফিউচার প্ল্যানটা নিয়ে তারপর আসবেন। আপনার ফিউচার প্ল্যানটা যেরকম হয় যে আপনি ২ বছর পর কি করতে যাচ্ছেন। আপনি যদি বর্তমানের কথা ভেবে যদি একটা সাবজেক্টে চলে আসেন, সেক্ষেত্রে পরে এসে আপনার মানে মনে হতে পারে যে ২ বছর পর যে আমি কেন এই সাবজেক্টে আসলাম? আমার এই সাবজেক্টে আসাটা উচিত হয় নাই। বা আমি ওই ভার্সিটিতে কেন চয়েস করলাম? ওই ভার্সিটি চয়েস করাতে আমার ভিসাটা রিজেক্ট হলো। এরকম অনেক সমস্যা আপনাদের মধ্যে থাকতে পারে। সেইজন্য আগেভাগে চিন্তা ভাবনা করে, প্ল্যান করে তারপর হচ্ছে আপনারা স্টেপ গুলো নেন। সেক্ষেত্রে আপনাদের জন্য মানে ফিউচারটা আরো ব্রাইট হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।